সংস্কারের জন্য বাংলাদেশকে $3 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারকে তুর্কের সমর্থন। ঢাকার সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় চীন। শেয়ারবাজার কারসাজির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে ঠেকানো যাবে এমন ঘটনার পুনরাবৃত্তি। অভিমত সংশ্লিষ্টদের। পুঁজিবাজারে সুশাসন নিশ্চিতের তাগিদ। লেবাননে আরও ৭২ জনকে হত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৬২০। ইসরায়েলের স্থল অভিযানের হুমকিতে পাল্টা হুঁশিয়ারি ইরানের। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের জন্য $3.5 বিলিয়ন সহযোগিতা দেবে বিশ্বব্যাংক। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের সময় এ ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় চীন। আর দক্ষিণ এশিয়ায় পারস্পরিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবন কথা বলেছেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বুধবার ডক্টর ইউনূসের সাথে সংস্থাটির প্রধান ফকলার টুর্কের আলোচনার মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের প্রশংসা করেন তুর্ক। এছাড়া বিগত সরকারের সময় গুম খুনের অধিকতর তদন্ত চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এছাড়া মানবাধিকার কমিশনের প্রধান নির্বাহীদের সমন্বয়ক ক্যারি কেনেডির সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিগত সরকারের গুম খুনের অধিকতর তদন্ত চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের জন্য $3.5 বিলিয়ন সহযোগিতার ঘোষণা দেয়। এর মধ্যে $2 বিলিয়ন নতুন করে হওয়া সংস্কার কাজের জন্য আর $1.5 বিলিয়ন চলমান সংস্কার প্রকল্পগুলোতে। বাংলাদেশ পুনর্গঠনে জুলাই অভ্যুত্থানকে বড় সুযোগ অবহিত করে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকে আরও সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। এরপর সাধারণ পরিষদ অধিবেশনের অপর এক সাইডলাইন বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চীনের পররাষ্ট্রমন্ত্রী সৌর বিদ্যুৎ সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহের কথা জানায়। চীন পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ওয়ান বলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে এই সরকারের সফলতার বিষয়ে চীন আত্মবিশ্বাসী। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে সাইডলাইন অপর একটি বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় দক্ষিণ এশিয়ার পারস্পরিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসাবে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোজের সাথেও দেখা করেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক টাইমসের প্রধান কার্যালয়ে বিখ্যাত ভূতাত্ত্বিক নৃতাত্ত্বিক জানি গুটওয়েলের হাতে জুলাই আন্দোলনের গ্রাফিতির অ্যালবাম তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। 1996 সাল থেকে বিভিন্ন সময় বাজার কারসাজির সাথে এক এক সময় কাজ করছে এক এক গ্রুপ, বলছেন বাজার সংশ্লিষ্টরা। এখন কারসাজির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে। এতে বিশেষত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঝুঁকি কমে যাবে। গোলাম ওয়ানুর হাসানের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখনো পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসসিতে সূচক বেড়েছে 507 পয়েন্ট। এই সময়ের মধ্যে পুনর্গঠিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার বাজারে অনিয়ম তদন্তে কাজ করছে। মঙ্গলবার বিএসইসি কমিশন সভায় 4 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে জরিমানার সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। তাকে জরিমানা করা হয় 50 লাখ টাকা। আলোচিত আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয় সাকিব আল হাসানের অর্ধেক 25 লাখ টাকা। সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দূত হিসাবে কাজ করেছে। যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে জড়িত থেকে একজন ব্যক্তি এই ধরনের অন্যায় করে থাকে, তাহলে অন্যায়ের পরিমাণটা তার আসলে কত ছিল আপনি সেটাকেই চিন্তা করে দেখেন। যে উনি তো সাধারণ ব্যক্তি না, উনি একজন স্টার। তারপরেও যদি তাকে এই ধরনের কাজের সাথে জড়িত হয় তাহলে আসলে তাদের ইনভেস্টিগেশনের ভিতরে আরো অনেক বেশি আপনি তথ্য পাবেন। XYZ যারাই যখন কাজগুলো করে, তখন একটা সেশনে কিন্তু এক একটা গ্রুপ করে। এবার আপনি যদি 96 সাল থেকে দেখেন, তখন একটা গ্রুপ বাজারে কারসাজি করেছে, 10 সালে একটা গ্রুপ কারসাজি করেছে, বা যারা বড় আকারে ট্রানজাকশন করে তাদের নামটাই তো সামনে আসে। সব ক্ষেত্রে কারসাজিকারক বলা মানে একেবারে এক নামে আখ্যায়িত করাটাও ঠিক হবে না, কিন্তু এক একটা সেশনে এক একটা গ্রুপ কিন্তু এই কাজগুলো সংগঠন করে থাকে। তো ফলে হয় কি, তারা যখন করে তারা কিন্তু একটি শেয়ার নিয়ে থাকে না,
তারা যখন একটি শেয়ার কারসাজি করে সাকসেসফুল হয়, তারা আরেকটি শেয়ার ধরে, আরেকটি শেয়ার ধরে, আরেকটি শেয়ার ধরে, এইভাবে কিন্তু পর্যায়ক্রমে তাদের তাদের ব্যাপ্তিটা বিস্তৃত হতে থাকে। বাজারে সুশাসন নিশ্চিত হলে পুঁজি বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের। বিনিয়োগকারীকে রক্ষা করবার পথ একটাই যে আগের ঘটনাগুলির সঠিক তথ্য অনুসন্ধান করে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, জরিমানা প্রদান করা হয়, তারাই মনে করি যারা এই কাজগুলো করে তাদের কাছে একটা মেসেজ যায় বাজারে, যেটা আর করা যাবে না। তারা যে অন্যায় করেছে তার চাইতে কয়েক গুণ বেশি শাস্তি তাদেরকে যদি না দেয়া হয়, তাহলে আরেকজন শিক্ষা পাবে না। শাস্তি দেওয়াটা কিন্তু বড় ব্যাপার না। এই শাস্তি দেওয়ার সাথে সাথে আমাদের বাজারে একটা মেসেজ দিতে হবে, যেন অন্য কোনো ম্যানিপুলেটর যেন ম্যানিপুলেশন করার সাহস না পায়। বাজারে ভালো কোম্পানি আনতে বিএসইসির কার্যকর উদ্যোগের প্রত্যাশা বাজার সংশ্লিষ্টদের। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী ঢাকায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে করে কমে এসেছে গত কয়েকদিনের তাপপ্রবাহের প্রভাব। সাগরে লঘুচাপের প্রভাব পড়েছে সারা দেশে। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে যানবাহন সংকট, রিকশা ভাড়া বেশি সহ নানামুখী সমস্যায় পড়তে হয়েছে শিক্ষার্থী, অফিসগামী এবং বিভিন্ন পেশার মানুষকে। বৃষ্টি উপেক্ষা করে অনেকে আবার ভিজে গন্তব্যে পৌঁছেছেন। মৌসুমী বায়ুর প্রভাবে আজ দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের কারণে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর এবং নদী বন্দরে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ফেনীতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যা মামলায় পলাতক আসামি আওয়ামী লীগ নেতা শাহ আলম ওরফে লাল শাহ আলমকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায়, বুধবার রাতে গোপন খবরে কালিদহ ইউনিয়নের পূর্ব ছিলনীয় এলাকায় অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেফতার করা হয়। তিনি ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত ৮ জন নিহত ও শতাধিক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সাইদুল হক নিহত হন। পরে ১৪ আগস্ট নিহত সাইদুল হকের বাবা রফিকুল ইসলাম ফেনী মডেল থানায় ৯৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মানিকগঞ্জের শিবালয় গার্মেন্টস কর্মীবাহী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ৩ নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৬:৩০টার দিকে ঢাকা রিচা মহাসড়কের বোয়ালি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর ২ জন মারা যায়। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করছে। শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার জানিয়েছেন, আহত ২০ জনকে তারা চিকিৎসা সেবা দিয়েছেন। আন্তর্জাতিক, ইসরায়েলি বাহিনী লেবাননে আরও অন্তত ৭২ জনকে হত্যা করায় নিহতের সংখ্যা বেড়ে ৬২০ ছাড়িয়ে গেছে। ইসরায়েল স্থল অভিযানের হুমকি দেয়া পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ইরান। পরিস্থিতি শান্ত করার কৌশল নিয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। টানা তৃতীয় দিনের মতো বুধবার লেবাননের রাজধানী বৈরুত আর পাহাড়ি জেলা কেসারওয়ান সহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর শীর্ষ নেতা, যোদ্ধা ও সহায়তাকারীদের সম্ভাব্য অবস্থানে হামলার দাবি করা হলেও হতাহতের সিংহভাগই নারী, শিশুসহ সাধারণ মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৩ দিনে আহতের সংখ্যা ২,০০০ ছাড়িয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছেন ৫ লক্ষাধিক মানুষ। এমন অবস্থায় সেনাদের মনোবল বাড়াতে যুদ্ধ প্রস্তুতি পরিদর্শন করে লেবাননের স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি। হিজবুল্লাহর হামলার সক্ষমতা বাড়িয়েছে স্বীকার করে চরম আঘাতের হুঁশিয়ারিও দিয়েছেন। পাল্টা হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আকচি। বলেছেন, স্থল অভিযান হলে বসে থাকবে না ইরান। সীমা অতিক্রমকারী ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের শক্ত পদক্ষেপ চেয়েছেন তিনি। লেবানন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, লেবাননে গাজার মতো পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না। হত্যা ও ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া পশ্চিমা দেশে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু করেছেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের জাতীয় নীতি পরিবর্তনের কাজ। রাশিয়ার রাজধানী মস্কোয় জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি ও পশ্চিমা শত্রু দেশগুলোর অপতৎপরতা নিয়ে মতামত তুলে ধরে সার্বিক নির্দেশনা দেন প্রেসিডেন্ট পুতিন। বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা চালাচ্ছে।
এমন পরিস্থিতিতে সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজন হলে পারমাণবিক শক্তিধর নয় এমন কোনো দেশের ভূখণ্ড থেকে হামলার হুমকি দিয়েছেন তিনি। পারমাণবিক অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক বাধ্যবাধকতা এড়িয়ে এই পদক্ষেপ গ্রহণকে সহজীকরণের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, কেবল পারমাণবিক হামলায় আক্রান্ত হলে পাল্টা একই ব্যবস্থার জাতীয় নীতি পরিবর্তন করা হবে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের পাশ দিয়ে টহল দিয়েছে পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম রাশিয়ার দুটি বিশেষ বিমান। বলা হয়েছে, বেরিং সাগরের উপর দিয়ে ওড়ার সময় যুদ্ধবিমানের বহরটি আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করেনি। খেলার খবর, কানপুর টেস্ট শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। কানপুরে বাংলাদেশ সময় সকাল 10টায় শুরু হবে প্রথম দিনের খেলা। তবে কানপুরে বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রথম 2 দিনের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। চেন্নাইয়ে প্রথম টেস্ট 280 রানে হেরে যাওয়া টাইগারদের জন্য কানপুর টেস্ট সিরিজ বাঁচানোর পাশাপাশি সম্মান রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। তবে ম্যাচ শুরুর আগে এই টেস্টকে ঘিরে তৈরি হয়েছে একাধিক সমস্যা। ম্যাচ নিয়ে আগেই হুমকি দিয়েছে অখিলেশ ভারত হিন্দু মহাসভা, যে কারণে বাংলাদেশ দলকে 3 স্তরের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেই থাকতে হচ্ছে। দেশটির ক্রিকেট বোর্ড ও সরকার নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে হুমকি নিয়ে ভাবছেন না, তার দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে। চেন্নাই টেস্টে দলের টপ অর্ডার ব্যাটসম্যানরাই উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছে। কানপুর টেস্টে যেন তার পুনরাবৃত্তি না হয় সেদিকে জোর দিয়েছেন কোচ হাথুরু। সংবাদ সম্মেলনে সাকিবের খেলার বিষয়টিও নিশ্চিত করেছেন কোচ। সাকিবের আঙুলের চোট নিয়ে তাকে কিছুই জানানো হয়নি। We have no concern about the security. We trust that the Indian Cricket Board is looking after that. About Saqib Al Hasan, there is no doubt about at the moment. I haven't heard from my physio or from anyone. He's still eligible for selection. এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।